মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বাড়ছে। একদিকে আমেরিকা ও ইসরায়েল, অন্যদিকে ইরান। প্রশ্ন হচ্ছে, এত শক্তিশালী দুই দেশ একসাথে থাকলেও ইরানকে কি সত্যিই সহজে হারানো সম্ভব? প্রথমে একটা ব্যাপার পরিষ্কার করি, কাগজে কলমে শক্তির তুলনা করলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অনেক এগিয়ে। আধুনিক যুদ্ধ বিমান, বিমানবাহী রণতরী, উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সবই আছে। কিন্তু যুদ্ধ শুধু প্রযুক্তির খেলা নয়, কৌশল আর ভৌগোলিক বাস্তবতাও বড় ফ্যাক্টর। ইরান কেন হার্ড টার্গেট? ইরান বিশাল আয়তনের দেশ, পাহাড়ি এলাকা, মরুভূমি, জটিল ভূগোল, যা আক্রমণকারী বাহিনীর জন্য দুঃস্বপ্ন। 2003 সালের ইরাক যুদ্ধের অভিজ্ঞতা এখনও আমেরিকার সামনে উদাহরণ হয়ে আছে। যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু শেষ করা কঠিন। ইসরায়েল 2025 সালের জুনের সংঘাতে আকাশে আধিপত্য দেখাতে পেরেছিল। ইরানের পুরনো এয়ারফোর্স বড় ধাক্কা খেয়েছিল, তবুও শাসন ব্যবস্থা ভাঙেনি, ক্ষমতার কাঠামো টিকে গেছে। কারণ ইরান বহু বছর ধরে তাদের সামরিক নেটওয়ার্কে রিডান্ড্যান্সি তৈরি করেছে। অর্থাৎ একজন কমান্ডার মারা গেলে আরেকজন দায়িত্ব নেয়, এক ঘাঁটি ধ্বংস হলে আরেকটি সক্রিয় হয়। হরমুজ প্রণালী ইরানের সবচেয়ে বড় অস্ত্র। স্ট্রেইট অফ হরমুজ পৃথিবীর জ্বালানি বাণিজ্যের প্রায় 20% এখান দিয়ে যায়। ইরান বারবার হুমকি দিয়েছে, তাদের অস্তিত্বের ওপর আঘাত এলে তারা এই প্রণালী বন্ধ করে দেবে। যদি তা হয়, বিশ্ববাজারে তেলের দাম আকাশ ছোঁয়া হবে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার সবাই বিপদে পড়বে। অর্থাৎ যুদ্ধ শুধু সামরিক নয়, অর্থনৈতিক সুনামিও ডেকে আনতে পারে। ইরানের মিসাইল দেয়াল। বড় প্রশ্ন, ইরানের আসল শক্তি কোথায়? উত্তর, মিসাইল ও ড্রোন। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের বিশ্লেষণ বলছে, মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ও বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এখন ইরানের হাতে। তাদের কাছে স্বল্প, মধ্য ও দীর্ঘ পাল্লার হাজার হাজার মিসাইল রয়েছে। উদাহরণ হিসেবে শাহাব 3 প্রায় 1000 কিলোমিটার পাল্লা, সেজ্জিল 2000 কিলোমিটার পর্যন্ত, ফাতা 1 হাইপারসনিক দাবি। এছাড়া হাজার হাজার শাহেদ ড্রোন, যা ইউক্রেন যুদ্ধে ব্যবহার হতে দেখা গেছে। এই ড্রোন ও মিসাইল একসাথে ছোড়া হলে সবচেয়ে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও চাপে পড়ে যায়। উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলো এই পাল্লার মধ্যে। ইরানের নৌকৌশল। ইরানের নৌবাহিনী আমেরিকার মতো ব্লু ওয়াটার নৌবাহিনী নয়, বরং উপকূলীয় গেরিলা কৌশলেই জোর। ছোট দ্রুতগামী নৌকা, মাইন পাতা, সাবমেরিন, এসব দিয়ে তারা বড় জাহাজকে হয়রান করতে পারে। সংকীর্ণ সমুদ্রপথে সংখ্যাই হয়ে ওঠে শক্তি। ট্রাম্প ফ্যাক্টর। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সঠিক চুক্তি দিলে আক্রমণ হবে না। একই সঙ্গে অতিরিক্ত বিমানবাহী রণতরী মোতায়েনের কথাও জানিয়েছেন। অর্থাৎ চাপ ও আলোচনা দুটো পথই খোলা রাখা হয়েছে। কিন্তু এখানে বড় ঝুঁকি আছে। যদি যুদ্ধ শুরু হয়, ইরান সরাসরি ইসরায়েল বা মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে পারে। তাদের আঞ্চলিক মিত্ররাও সক্রিয় হতে পারে। ফলে সংঘাত সীমাবদ্ধ না থেকে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা। মধ্যপ্রাচ্য ও ইউরোপের আকাশে এখন মনোযোগে এক বিরামহীন খেলা চলছে। বিমানের নাম, অবস্থান ও উদ্দেশ্য ঘিরে নানা জল্পনা। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান নিয়ে সব দিক থেকে চাপ বাড়ছে। যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান ইউরোপ থেকে মধ্যপ্রাচ্যের দিকে। বিবিসি ভেরিফাই এর ট্র্যাকিং তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের কিছু সামরিক বিমান ইউরোপ থেকে পূর্ব ভূমধ্যসাগরের দিকে গতি নিচ্ছে। বিশেষ করে ইংল্যান্ডের RAF মিলডেন হল বিমান ঘাঁটি থেকে কমপক্ষে 6টি KC-135 রিফুয়েলার বা জ্বালানি প্রদানকারী বিমান ছাড়তে দেখা গেছে, যা দক্ষিণ পশ্চিম দিকে ফ্রান্স ও ভূমধ্যসাগর হয়ে এগিয়ে যাচ্ছে, সম্ভবত সেখানে মোতায়েন হবার জন্য। এর পিছনে সাধারণ সামরিক মহড়া নয়, কন্টিনজেন্সি প্ল্যান বা যুদ্ধ পরিকল্পনার ইঙ্গিত থাকতে পারে বলে অনেক বিশ্লেষক মনে করছেন। কিছু রিপোর্টে দেখা গেছে, ইউরোপের বিভিন্ন বিমান ঘাঁটিতে অন্যান্য জেট ও লজিস্টিক বিমানও নড়াচড়া করছে, যা ইরান নির্ভর পরিস্থিতিকে আরও জটিল করে দিয়েছে। কেন এমন ঘটছে? সামরিক প্রস্তুতি কি শুধুই ডিটারেন্স? বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থাপনাকে শুধু একদিনের ছোটখাটো ব্যস্ততা বলা যাবে না। এটা গভীর ও দীর্ঘমেয়াদে পরিকল্পিত উপস্থিতি। মার্কিন বাহিনী ইতোমধ্যে সামুদ্রিক রণতরী, বিমান ঘাঁটি ও ট্যাঙ্কার বিমানগুলোকে এমনভাবে সাজাচ্ছে যেন একটা স্থায়ী কার্যক্রম চালানোর সক্ষমতা রাখা যায়। এটা শুধু বল দেখানো নয়, এটা এমন অবস্থান তৈরি করা
যাতে যে কোনো মুহূর্তে আক্রমণ করা ও প্রতিরোধ করার বিকল্প উভয়ই সম্ভব হয়। আরও বড় চিত্র, বিমানবাহী রণতরী থেকে থার্ড পর্যন্ত পূর্ব মধ্যপ্রাচ্যের লড়াকু ব্যবস্থার ভিত্তি এখন অনেকটাই বিভিন্ন ধাপে তৈরি। ওয়াশিংটন ইতোমধ্যেই অঞ্চলটিতে গুরুত্বপূর্ণ বিমানাধার, যুদ্ধ জাহাজ ও প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে চলেছে। এমন প্রেক্ষাপটে KC-135 এর মতো রিফুয়েলার বিমানগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা যুদ্ধজেট ও গগলি বিমানগুলোকে বড় দূরত্বে পৌঁছতে সাহায্য করে এবং অপারেশন চালিয়ে যেতে সময় দীর্ঘ কভারেজ দেয়। এর মানে সামরিক প্রস্তুতি শুধু ছবির মতো নয়, এটি দীর্ঘ সময় ধরে চালাতে সক্ষম পরিকল্পনার অংশ। USS আব্রাহাম লিঙ্কন কোথায়? একা কেবল রিফুয়েলার বিমানই নয়, USS আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী ও তার ইয়ার উইং এর অবস্থান নিয়েও নজরদারি চলছে। সন্ধানকারীরা জানিয়েছে এই বিমানবাহী রণতরী এখন ওমান উপসাগরে প্রায় 140 থেকে 240 কিলোমিটার দূরে অবস্থান করছিল, অর্থাৎ ইরানের উপকূলে সহজেই পৌঁছানোর অবস্থানে। রণতরীটির ইয়ার উইং ইরানের উপরে ফ্লাইট এরিয়া পরিচালনা, বোমা হামলা, গোয়েন্দা নজরদারি কিংবা প্রতিরোধ ক্ষমতা প্রয়োগে ব্যবহার করা যাবে। ইউরোপ থেকে সামরিক বিমানের সরাসরি গতি দেখাচ্ছে যে যুক্তরাষ্ট্র কেবল নজরদারি বা প্রশিক্ষণ নয়, বরং মিডল ইস্ট এর দিকে সরাসরি প্রস্তুতি নিচ্ছে। রিফুয়েলার বিমানের উপস্থিতি মানে দীর্ঘ সময় যুদ্ধ জেট ও বোমারু জাহাজগুলোকে সক্রিয় রাখা সহজ হবে। ইরানের মতো দেশটিকে লক্ষ্য করে এই ধরনের ব্যবস্থা তৈরির লক্ষ্য দমন নয়, এক প্রকার স্ট্রাইক কন্টিনজেন্সি বা আক্রমণের পরিকল্পনার রেডি মুড হিসেবে দেখা হচ্ছে। মধ্যপ্রাচ্যের উত্তাপ এখন শুধু তেহরান আর ওয়াশিংটনের মধ্যে সীমাবদ্ধ নেই। এই আগুন ছড়িয়ে পড়ছে কাবুল থেকে বৈরুত, বাগদাদ থেকে সানা পর্যন্ত। তালেবান স্পষ্ট বার্তা দিয়েছে, যদি যুক্তরাষ্ট্র ইরানের ওপর সামরিক হামলা চালায় তাহলে আফগানিস্তান ইরানের পাশে দাঁড়াবে। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ ইরানের পশতু ভাষার রেডিওকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, তারা যুদ্ধ চায় না, তারা সরাসরি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে আগ্রহী নয়। কিন্তু যদি ইরান আক্রান্ত হয় তাহলে আফগান জনগণ নিজেদের সামর্থ্যের মধ্যে সংহতি ও সহযোগিতা দেখাবে। এটা সরাসরি যুদ্ধ ঘোষণা নয়, কিন্তু এটি একটি রাজনৈতিক অবস্থান। তালেবান আরও দাবি করেছে, গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র জড়িত যে 12 দিনের সংঘাত হয়েছিল সেখানে ইরানই শেষ পর্যন্ত বিজয়ী হয়েছিল। তাদের মতে ইরানের আত্মরক্ষার অধিকার আছে এবং ভবিষ্যতেও তারা নিজেদের রক্ষা করতে পারবে। এই সমর্থন এমন সময় এলো যখন ইরানের আঞ্চলিক মিত্ররা নিজেদের অবস্থান আরও শক্ত করছে। ইয়েমেনে ইরান সমর্থিত হুথি গোষ্ঠী সামরিক মহড়া জোরদার করেছে। ইরাকের বিভিন্ন শিয়া মিলিশিয়া যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছে। কাতাইব হিজবুল্লাহ নামের একটি প্রভাবশালী ইরাকি সশস্ত্র গোষ্ঠী বলেছে, ইরানের ওপর হামলা হলে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হতে পারে। লেবাননেও হিজবুল্লাহ নেতৃত্ব ইরানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। তারা বলছে, ইরানই তাদের প্রতিরোধ আন্দোলনের প্রধান ভরসা। অর্থাৎ যদি যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের ওপর হামলা করে তাহলে সংঘাত শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটি বহু দেশের মাটিতে ছড়িয়ে পড়তে পারে। ইরানের বার্তা, আমরা জানি কোথায় আঘাত করব। ইরানের কিছু টেলিভিশন চ্যানেল সম্প্রতি একটি অ্যানিমেটেড ভিডিও প্রকাশ করেছে। সেখানে জর্ডানের মুয়াক্কাক সাউতি বিমান ঘাঁটি এর বিস্তারিত চিত্র দেখানো হয়। ভিডিওতে রানওয়ে, বিমান পার্কিং এলাকা, কৌশলগত স্থাপনা সবকিছু জুম করে দেখানো হয়েছে। অনেক বিশ্লেষক বলছেন এটি শুধু প্রতীকী নয়, এটি একটি সতর্কবার্তা। বার্তাটা পরিষ্কার, আমরা জানি কোথায় আঘাত করতে হবে। খবরে বলা হয়েছে ওই ঘাঁটিতে রয়েছে F-15 যুদ্ধ বিমান, F-35A স্টেলথ ফাইটার, A-10C আক্রমণ বিমান এবং ইলেকট্রনিক যুদ্ধের জন্য EA-18G গ্রাউলার। পাশাপাশি সেখানে যুক্তরাষ্ট্রের থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন রয়েছে বলে চীনা স্যাটেলাইট চিত্রে দেখা গেছে। এই ঘাঁটির অবস্থানও গুরুত্বপূর্ণ। এটি ইরাক, সিরিয়া, ইসরায়েল ও সৌদি আরবের কাছাকাছি, অর্থাৎ আঞ্চলিক সামরিক অভিযানের জন্য এটি একটি বড় কেন্দ্র। গত বছরের জুনে যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমান ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় বলে জানা যায়। এর জবাবে ইরান কাতারের আল উদেদ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। সেই ঘটনার পর থেকেই ইরান বলে আসছে, তাদের ওপর হামলা হলে তারা অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানাবে। এখন সেই হুমকি আবার সামনে আসছে।
সবচেয়ে বড় ঝুঁকি হলো ভুল হিসাব, একটি ক্ষেপণাস্ত্র, একটি ড্রোন হামলা, একটি ভুল বোঝাবুঝি, এসব থেকেই বড় যুদ্ধ শুরু হতে পারে। পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যেখানে কাবুল থেকে বৈরুত পর্যন্ত এক ধরনের জোট তৈরি হয়েছে। সবাই সরাসরি যুদ্ধে নামবে না হয়তো, কিন্তু সবাই প্রস্তুতির বার্তা দিচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। ফলে মার্জিন ফর মিসক্যালকুলেশন মানে ভুল সিদ্ধান্তের সুযোগ খুবই কম। মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথে আবারও উত্তেজনা। ইরান হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করেছে, আর এই খবরকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, কারণ এই প্রণালী শুধু একটি সমুদ্রপথ নয়, এটাই বিশ্বের জ্বালানি সরবরাহের লাইফলাইন। হরমুজ কেন এত গুরুত্বপূর্ণ? স্ট্রেইট অফ হরমুজ হল পারস্য উপসাগর ও আরব সাগরের সংযোগ পথ। বিশ্বের মোট তেল রপ্তানির একটি বড় অংশ এই সরু জলপথ দিয়েই যায়। প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল এখান দিয়ে পরিবহন হয়। মানে এখানে সামান্য অস্থিরতা মানেই বিশ্ববাজারে তেলের দামে ঝাঁকুনি। এই জায়গাতেই এবার সামরিক মহড়া শুরু করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে সোমবার থেকে ধারাবাহিকভাবে এই মহড়া চলছে। IRGCর প্রধানের তত্ত্বাবধানে নৌবাহিনী এতে অংশ নিচ্ছে। সময়টা কেন গুরুত্বপূর্ণ? এই মহড়া হঠাৎ করে হয়নি। সম্প্রতি যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলে বড় আকারে নৌবাহিনী মোতায়েন করেছে। অনেকেই মনে করছেন ইরানের এই পদক্ষেপ আসলে একটি বার্তা। বার্তাটা কি? আমরা প্রস্তুত। ইরান আগেও হরমুজ প্রণালী বন্ধ করার হুমকি দিয়েছে, বিশেষ করে যখন তাদের উপর নিষেধাজ্ঞা বা সামরিক চাপ বেড়েছে। যদিও তারা বাস্তবে পুরোপুরি প্রণালী বন্ধ করেনি, কিন্তু সামরিক মহড়া দিয়ে তারা শক্তির প্রদর্শন করে থাকে। একই সময়ে আলোচনা। এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জেনেভায় পৌঁছাচ্ছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনার জন্য। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলছে ওয়াশিংটন একদিকে চাপ বজায় রাখছে, অন্যদিকে আলোচনাকেও গুরুত্ব দিচ্ছে। তেহরানের দাবি, ওমানের মধ্যস্থতায় পরোক্ষ পারমাণবিক আলোচনা অনুষ্ঠিত হবে, অর্থাৎ একদিকে কূটনীতি, অন্যদিকে সামরিক মহড়া। এই দ্বৈতবার্তাই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। আলোচনার মূল বাধা কোথায়? যুক্তরাষ্ট্র শুধু পারমাণবিক কর্মসূচি নয়, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর সমর্থন নিয়েও আলোচনা করতে চায়। কিন্তু ইরান স্পষ্ট জানিয়েছে ক্ষেপণাস্ত্র কর্মসূচি তাদের আত্মরক্ষার অংশ, এটি কোনো দর কষাকষির বিষয় নয়। এর আগেও আলোচনা হয়েছিল, কিন্তু গত জুনে ইসরায়েল ইরানের ওপর বড় ধরনের বিমান হামলা চালানোর পর সেই আলোচনা ভেঙে যায়। এরপর চলতি মাসে আবার নতুন করে সংলাপ শুরু হয়েছে। ইউরেনিয়ামের প্রশ্ন। সবচেয়ে সংবেদনশীল তথ্যটি হলো পারমাণবিক পর্যবেক্ষকরা জানিয়েছে ইরানের কাছে 60% সমৃদ্ধ 400 কিলোগ্রামের বেশি ইউরেনিয়াম মজুত রয়েছে। এই মাত্রা অস্ত্রমানের কাছাকাছি। তাই পশ্চিমা বিশ্ব উদ্বিগ্ন। তাদের আশঙ্কা, যদি ইরান চায় খুব অল্প সময়ের মধ্যে উচ্চমাত্রায় সমৃদ্ধকরণ সম্ভব হতে পারে। ইরান কি করছে? একদিকে আলোচনা করছে, অন্যদিকে সামরিক শক্তি দেখাচ্ছে। এটা অনেকটা নেগোসিয়েশন উইথ লিভারেজ কৌশলের মতো, অর্থাৎ টেবিলে বসে কথা বলছে কিন্তু হাত খালি নয়। হরমুজে মহড়া দিয়ে ইরান বুঝিয়ে দিচ্ছে যদি তাদের ওপর চাপ বাড়ে তাহলে তারা এমন জায়গায় প্রতিক্রিয়া দেখাতে পারে যা পুরো বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দেবে। সামনে কি? সব চোখ এখন জেনেভার আলোচনার দিকে। কূটনীতি কি পরিস্থিতি ঠান্ডা করবে, নাকি সামরিক উপস্থিতি ভুল বোঝাবুঝি বাড়াবে? হরমুজ প্রণালী এখন শুধু জলপথ নয়, এটা এক প্রতীক। একদিকে শক্তি প্রদর্শন, অন্যদিকে আলোচনার দরজা। এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে বিশ্ব অর্থনীতি। মধ্যপ্রাচ্যে কি বড় যুদ্ধের কাউন্টডাউন শুরু হয়ে গেছে? ক্ষেপণাস্ত্রের মহড়া, বিমানবাহী রণতরী মোতায়েন, একের পর এক রেড লাইন। ওয়াশিংটন, তেহরান আর জেরুজালেম, তিনটি রাজধানী এখন এক অদৃশ্য স্নায়ু যুদ্ধে বাঁধা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফর ছিল খুবই গুরুত্বপূর্ণ। শুধু সৌজন্য সাক্ষাৎ ছিল না, তার লক্ষ্য ছিল পরিষ্কার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করানো যেন ইরানের উপর সর্বোচ্চ চাপ দেওয়া হয়। নেতানিয়াহুর দাবি কি? 1. ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে হবে। 2. ক্ষেপণাস্ত্র কারখানা গুঁড়িয়ে দিতে হবে। 3. হাইপারসনিক মিসাইলের সংখ্যা ও পাল্লা সীমিত করতে হবে।
ইসরায়েলের দৃষ্টিতে ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এখন সরাসরি অস্তিত্বের হুমকি। অন্যদিকে ট্রাম্পও পরিষ্কার ভাষায় বলেছেন, হয় সম্মানজনক চুক্তি, না হলে কঠোর পদক্ষেপ। অর্থাৎ টেবিলে আলোচনা আছে, আবার সামরিক বিকল্পও খোলা। কিন্তু ইরান কি চাপে পড়েছে? পুরোপুরি না। ওমানে আলোচনার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়ে দিয়েছেন, পারমাণবিক ইস্যুতে কথা হতে পারে, কিন্তু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আলোচনা হবে না। তাদের কাছে এটা দর কষাকষির বিষয় নয়, আত্মরক্ষার হাতিয়ার। এখানেই মূল অচলাবস্থা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, অর্থবহ চুক্তি চাইলে ইরানকে ক্ষেপণাস্ত্র সীমিত করতে হবে এবং আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়া বন্ধ করতে হবে। মানে দুই পক্ষের শর্ত একেবারে বিপরীতমুখী। রণতরী কেন? পেন্টাগন মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড মোতায়েন করেছে। এটি কি শুধু ভয় দেখানো, নাকি সম্ভাব্য হামলার প্রস্তুতি? বিশ্লেষকরা বলছেন, এমন মোতায়েন অনেক সময় ভুল বোঝাবুঝি বাড়ায়। ছোট একটি সংঘর্ষ বড় যুদ্ধে রূপ নিতে পারে। ইতিহাসে এমন উদাহরণ আছে। ট্রাম্পের কঠিন সমীকরণ। ট্রাম্পের সামনে এখন দ্বৈত চাপ। একদিকে ইসরায়েলি লবি তাকে কঠোর অবস্থানে থাকার কথা মনে করিয়ে দিচ্ছে, অন্যদিকে তার নিজের সমর্থক গোষ্ঠী, বিশেষ করে মাগা ভোটাররা মধ্যপ্রাচ্যের নতুন যুদ্ধে জড়াতে চায় না। মার্কিন রাজনৈতিক বিশ্লেষক টাকার কার্লসন সতর্ক করে বলেছেন, ইরানের সাথে যুদ্ধ মানে সাধারণ আমেরিকানের ইচ্ছার বিরুদ্ধে যাওয়া। অর্থাৎ ট্রাম্প যদি খুব নরম হন, তাকে দুর্বল বলা হবে, আর যদি খুব কঠোর হন, তাহলে ভোটারদের ক্ষোভের মুখে পড়তে পারেন। ইরানের হিসাব। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের আলী ভায়েজের মতে, তেহরানের কাছে ক্ষেপণাস্ত্র কোনো রাজনৈতিক দরদাম নয়, বরং টিকে থাকার ঢাল। ইরানি নেতৃত্বের ধারণা, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিশাল সামরিক শক্তির বিপরীতে তাদের একমাত্র কার্যকর প্রতিরোধী হল ক্ষেপণাস্ত্র। তাই তারা পারমাণবিক ইস্যুতে কিছু নমনীয়তা দেখালেও মিসাইল ইস্যুতে আপোষ করবে না। তাহলে কি সবাই ফাঁদে? পরিস্থিতি এখন এমন জায়গায় এসেছে যেখানে কেউই সহজে পিছু হটতে পারছে না। চীনা সমরবিদ সান টিজো বলেছিলেন, শত্রুকে পিছু হটার জন্য স্বর্ণসেতু দিতে হয়, অর্থাৎ এমন পথ যেখানে সে সম্মান রক্ষা করে সরে আসতে পারে। এই মুহূর্তে সেই স্বর্ণসেতু কোথায়? ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যদি যুক্তরাষ্ট্র আন্তরিকভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আলোচনা শুরু করে, তাহলে চুক্তি সম্ভব। অর্থাৎ তেহরান বলছে, বল এখন ওয়াশিংটনের কোর্টে।